ইজি হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, আপনাদের অধিকাংশই জানা। কিন্তু আমার হঠাৎ করে আজকে মনে হলো যে ধরেন এখন তো মানে একটু ভীতি সৃষ্টি করতেছে যে আমরা যে সমস্ত ছেলেপেলে কোর্ট কাচারিতে আছে, কোর্ট কাচারিতে যায় বা এই সম্পর্কে আসলে প্রকৃতি নলেজ রাখছে, তারাই প্রশ্ন অ্যান্সার করতে পারবে এই রিলেটেড প্রশ্ন করার কথা বলে, যেটাকে একটা নাম দিচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত কোর্টে যারা রেগুলার জ্ঞান বা রেগুলার ছাড়াও যারা রেগুলার বিস্তারিত করেন তারা সাধারণত এই ধরনের প্রশ্ন সহজে অ্যান্সার করতে পারেন বা আপনারাও অ্যান্সার করতে পারবেন আপনার ধারণা, আমার ধারণা। তো এই রিলেটেড প্রশ্নগুলো ধরেন হঠাৎ করে একটা প্রশ্ন দিয়ে দিল, সেটা দেওয়ানি কার্যবিধি হোক আর ফৌজদারি কার্যবিধি হোক, বলে দিল একটা মামলার দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন সেকশন আলোচনা করুন, সিআর মামলা আলোচনা করুন, জিআর মামলা আলোচনা করুন, এরকম একটা প্রশ্ন দিয়ে দিল। যে কথাটা বললাম 2022 সালে বা 2017 সালে বিএসসিতে এই পরিমাণ প্রশ্ন এসেছে যে একটা মোকদ্দমার দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন সেকশন ওয়াইজ স্টেজ টু স্টেজ আলোচনা করি। এটা আমরা পড়ার সময় বিভিন্ন ভাবে আলোচনা করেছি, আমরা পড়ার পূর্বে বিভিন্ন ভাবে কথা বলেছি যে দেখেন একটা মামলা এইভাবে যে এইভাবে হয়, এইভাবে হচ্ছে। যাই হোক, তারপরেও আমরা একবার রায়ের পূর্বে প্রোব বা রায়ের পূর্বে নিয়ারেস্ট করার আগে একটা বিষয় আমরা দেখি একটু, সিভিল মামলাতে কি কি স্টেজ থাকে আপনারা জানেন। তারপরে একটু মনে করে দেওয়ার চেষ্টা করি যাতে বিকল্প টাইপের প্রশ্নগুলো কোনোভাবে যেন আমাদের জানা আছে কিন্তু সেটা যেন আবার ভুল না হয়। আমরা জানি একটা সিভিল ক্রিমিনাল মামলা আমরা বারবার আলোচনা করেছি, সিভিল মামলাও বিভিন্ন সময় আলোচনা করেছি, আলোচনা করতেই থাকবো আমরা। একটা সিভিল মামলা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে। আমাদের শুধুমাত্র সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে হলে আমাদেরকে প্রথমে তাদেরকে নোটিশ দিতে হয় সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে গেলে। আর যত প্রকারের সিভিল মামলা আছে সবগুলো আর্জির মাধ্যমে দাখিল করবেন। এটা সেকশন 26 নাম্বার সেকশনে বলেছে যে আপনি আর্জির মাধ্যমে মোকদ্দমা দাখিল করবেন। এবার নতুন করে আরো আবেদন করেছে, সেখানে বলেছে যে আপনি এফিডেভিট বলে যুক্ত করবেন। এফিডেভিটকে অনেক আগেরই বারবার আমি বলছি যে ব্যাংক রিলেটেড কাজকর্ম আমার খুব বেশি করতে হয়। একটা ব্যাংকের সাথে একেবারে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত আমি। ওদের যতগুলো উত্তরবঙ্গের বিভিন্ন কোর্ট কাছারিতে কি ধরনের মামলা হচ্ছে, 1 কোটি টাকা অ্যাবভ যেই সমস্ত লোন দেয় সেই সমস্ত ডকুমেন্ট আমার কাছে পাঠায়, মানে বাড়ির দলিল পত্রাদি। আমি তো লোনের কোনো কিছু বুঝি না, বাড়ির দলিল পত্রাদি পাঠায়, আমার কাছে একটা ওপিনিয়ন চায় যেখানে লোন দেওয়া যাবে কিনা। তখন আমি দলিল পত্রাদি এগুলো একেবারে সিএস থেকে শুরু করে গেছে আরএস, নামজারি, ভায়া ডিটগুলো বিভিন্ন প্রকার ডিট পর্যালোচনা করি। ওইটা লেখি, লিখে ইংলিশে একটা 10-15 পেজের একটা ওপিনিয়ন দিয়ে পাঠায় দিই মেইলে। ওনাদের যদি কোয়ারি থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তারা জানতে চায়, আবার এইটার উপরে ডিস করে ওনারা লোন স্যাংশন করে। আবার কোনোটাকে আমি সরাসরি বলি যে না, এটাকে গুড রাইট দেওয়া যাচ্ছে না, প্রাইম অফিসিয়াল রাইট। তো এই কাজগুলো করতে যে আমি দেখছি, দেখেন যে একটা মামলা মামলা বলেন আর ওপিনিয়ন বলেন বা যে কোনো কাজ বলেন, আপনি যদি স্পেসিফিকলি বিষয়গুলো না জানেন, আমাদের যে কথা বলছি এই কথা বলার অর্থ তো 2003 সালের একটা আইন হয়েছিল, অর্থ আইন, মানে শুধুমাত্র অর্থ সংক্রান্ত মোকদ্দমা, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তাদের অর্থ সংক্রান্ত মোকদ্দমা আদায় করার জন্য এই কেসগুলো সাধারণত করে থাকে। বিখ্যাত একটা আইন, অর্থ আইন 2003।
এই আইনে 2003 সালে 6 নাম্বার সেকশনে 4 নাম্বার বিধানে উল্লেখ করেছিল যে প্রত্যেকটি আরজির সাথে একটা করে এফিডেভিট, আরজি এবং রিটেন স্টেটমেন্টের সাথে এফিডেভিট যুক্ত করে দিতে হবে। এই এফিডেভিট বা রিটেন স্টেটমেন্ট বা ক্লেইমের সাথে এফিডেভিট যুক্ত করে দিলে এই এফিডেভিটের যে বক্তব্য এবং সেই বক্তব্য অনুযায়ী যে সমস্ত কাগজপত্র দাখিল করা হয়েছে, এই এফিডেভিটটাকে প্রাইমারি এভিডেন্স হিসেবে গ্রহণ করা হবে এবং প্রাইমারি এভিডেন্স গ্রহণ করে শুধুমাত্র এই এফিডেভিটের উপরে ভিত্তি করে এবং দাখিলকৃত কাগজপত্রের ভিত্তি করে কোর্ট রায় দিতে পারে। এই কথাটা ওই আইনে বলেছে। ঠিক এইবার এতদিন পর 2003 সালের পর 2026 সালে এসে বাংলাদেশ সরকার এই সিপিসিতে এই আইন করলো যে 2026 নাম্বার সেকশনে আরজির সাথে আপনাকে রিটেন আরজির সাথে আপনাকে এফিডেভিট যুক্ত করে দিতে হবে এবং এই এফিডেভিটের উপরে ভিত্তি করে কোর্ট রায় দিতে হবে। তাহলে আপনি মামলাটা শুরুই করেন 24 নাম্বার সেকশন, নতুন করে যে কথা সেটাও যুক্ত করে দিলেন যে এফিডেভিট আকারে দিতে হবে। তাহলে একটা আরজি দাখিল দুইটা সেকশনে আলোচনা, দুইটা জায়গায় আলোচনা করা হয়েছে, একটা হলো 26 নাম্বার সেকশন আর একটা হচ্ছে 24 নাম্বার 4 নাম্বার আদেশ, তাই না? এই দুইটা যদি আপনি উল্লেখ করেন তাহলে একটা আরজি কিভাবে দাখিল করবেন, ঝামেলা শেষ হয়ে গেল। তারপরে কোর্টে আরজি দাখিল করার পরে দ্বিতীয় স্টেজ হচ্ছে সমন। 1 নাম্বার স্টেজ আরজি দাখিল করলেন, নাম্বার 2 হলো সমন। যখনই আপনি মামলা দায়ের করছেন বিবাদীকে জানানোর জন্য কোর্ট থেকে সমন দাখিল করতে হয়। আমরা কত নাম্বার 5 নাম্বার আদেশে সমন দাখিলের কথা বলেছি। এই সমন 5 কার্য দিবসের মধ্যে, অর্থাৎ মানে আরজি দাখিল করতে 5 কার্য দিবসের মধ্যে সমন দাখিল করতে হয়। এই সমনটাকেও আমরা 3 ভাগে বিভক্ত করেছিলাম। ব্যক্তিগতভাবে জারি করবে, কোর্টের মাধ্যমে জারি করবে, নাম্বার 3 বিকল্প পদ্ধতিতে জারি করা হবে। তাহলে দুইটা পদ্ধতি গেল, আরজি দাখিল করলেন, সমন দিলেন। কত নাম্বার সেকশন 26 এবং 4 হচ্ছে আরজি দাখিল, সমন হচ্ছে 5 নাম্বার আদেশে আপনি সমন দাখিল করলেন। এরপরে সমন পাওয়ার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। সমন পাওয়ার পরে হয় বিবাদী উপস্থিত হবেন অথবা বিবাদী উপস্থিত হবেন না। যদি বিবাদী উপস্থিত হন তাহলে উনি রিটেন স্টেটমেন্ট দিবেন অ্যাকর্ডিং টু আদেশ 8 কত দিনের মধ্যে? 8 আদেশ। জি, 8 আদেশ। 60 দিনের মধ্যে 30 দিন দিবেন, 30 দিনে না পারলে 60 দিনের মধ্যে দিবেন। তাহলে 60 দিন। জি স্যার। তিনটা স্টেপ হয়ে গেল, আরজি দাখিল, সমন প্রদান, রিটেন স্টেটমেন্ট দাখিল। এখন কথার কথা, উনি আদালতে উপস্থিত হলেন না। যদি কোনো কারণে বিবাদী উপস্থিত করতে না হন তাহলে একতরফা হয়ে যায়, তাই না? আমরা করেছিলাম একতরফা নিষ্পত্তি করে দিই। জি, তাহলে সুন্দরভাবে আরজি, সমন, লিখিত জবাব পাইলেন। তিনটা জিনিস কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ চলে আসবে। যখন রিটেন স্টেটমেন্ট এবং আরজি দাখিল করা হয়, এর পরবর্তীতে এই মামলাগুলো যাতে কোর্টের সময় বা কোর্টের যে ব্যয়বহুলতা এটা রোধ করার জন্য বাংলাদেশ একটা আইন করেছে যে এইটা কোর্টে নিষ্পত্তি না করে একজন বিচারকের বা অন্যান্যদের মধ্যস্থতার মাধ্যমে এই মামলাটা শেষ করা যায় কিনা। এটা আমাদের 89-এর কেসে যুক্ত করেছে, যেটাকে বলা হয় মধ্যস্থতার মাধ্যমে মোকদ্দমা নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন। তাহলে 4 নাম্বার পর্যন্ত কিন্তু পেয়ে গেলাম। কত পেলাম? 4। আরজি, 4 নাম্বার সমন, লিখিত জবাব এবং মধ্যস্থতার মাধ্যমে মোকদ্দমা নিষ্পত্তি। তাহলে একটা দিওয়ানি কার্যবিধি 4টে আপনি স্পষ্ট করে পাইলেন এবং কোন কোন সেকশনে কোথায় কোথায় হচ্ছে সেটাও আপনি লিখে দিলেন। এইটা যদি আমরা ছোটবেলায় যখন সায়েন্স পড়ছি, ছোটবেলায় বলতে 8-9 এর দিকেই মনে হয় যে ব্যাঙের জীবন চক্র, তাই না? একটা ব্যাঙ কিভাবে একেবারে জীবন চক্র কিভাবে হয়, ঠিক এভাবে যদি আপনি বলেন যে একটা দিওয়ানি মামলার জীবন চক্র, সেটাও বলতে পারেন। তাহলে গোল আকারে দিলেন, আরজি দাখিল করলো, সমলিখি করলো, রিটেন স্টেটমেন্ট দিল, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন করলো।
এখন অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন করার পরে শেষ হয়ে গেল। এই জায়গায় আপনি 5 নম্বরে রাখতে পারেন যে ঘটনাটা ঘটে ওই জায়গায় একটা কাজ হয়, বাদী বা বিবাদীর উপস্থিত বা অনুপস্থিত। যেটা বললাম যে বিবাদী যদি অনুপস্থিত হয় তাহলে একতরফা হয়ে যায়, আর বিবাদী যদি উপস্থিত থাকেন, বাদী যদি না থাকেন, 9 নাম্বার আদেশে কিছু ঘটনা ঘটে। যাই হোক, এটা কোনো স্টেজ না। স্টেজ হচ্ছে আমরা এই 4টা পাইলাম। 4টা পাওয়ার পরে শুরু হয়ে গেল অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশনের মাধ্যমে যখন মোকদ্দমাটা শেষ হলো না, তখন কি হয়ে গেল, মোকদ্দমাটা বিচারের জন্য শুরু হয়ে গেল, ফার্স্ট হিয়ারিং শুরু হয়ে গেল, প্রথম শুনানি। আমরা প্রথম শুনানির একটা আদেশ পেয়েছি 15 নম্বর আদেশে। ফার্স্ট হিয়ারিং 15 নম্বর আদেশ। 15 নম্বর প্রথম শুনানির দিন দেওয়ানি মোকদ্দমা সম্পর্কে বলা আছে। সেখানে প্রথম শুনানির দিন দেওয়ানি মোকদ্দমা ক্ষেত্রে বলেছে যে প্রথম শুনানির দিন পক্ষগুলোর মধ্যে, তার আগে একটু কথা বলে নেই, সরি একটা জিনিস মিস হয়ে গেছে, 4 নাম্বার পর্যন্ত দিয়েছি। তারপরে এই মামলাতে যখন দেখা যাচ্ছে যে না, অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশনের মাধ্যমে মোকদ্দমাটা নিষ্পত্তি হচ্ছে না, তখন কি করবেন, মোকদ্দমাটা বিচার্য বিষয় গঠন করবেন। অর্থাৎ আমরা কে বলছি, ট্রেনিং চার্জ করবেন, অর্থাৎ বিচার্য বিষয় ইস্যু গঠন। স্যার 14 নম্বর আদেশ। জি, আমাদের ক্রিমিনালে হচ্ছে ট্রেনিং চার্জ, আর দিওয়ানি কার্যবিধিতে হচ্ছে ইস্যু ফ্রেম। তাহলে 14 নম্বর আদেশ অনুযায়ী আপনি বিচার্য বিষয় গঠন করলেন। এরপরে প্রথম শুনানির জন্য দিন ধার্য করা হলো। প্রথম শুনানির দিন 15 নম্বর আদেশ আছে, 16 নম্বর আদেশ আছে, তারপরে হচ্ছে 30 ধারায় 31 ধারায় তদবির আছে। তাহলে প্রথম শুনানির দিন শেষ হয়ে গেল। এরপরে আপনি মোকদ্দমার এপিএইচ বা পিএইচ বলে, এখন আর এইগুলো নাই, মানে সাক্ষী এই পর্যায়ে বাদী সাক্ষী দিতে হতো। তো বাদী এখন আর সাক্ষী নাই, বাদী লিখিত ভাবে আদালতে জমা দিয়ে দিবেন এবং সেই অনুযায়ী জেরা করা হবে। পরবর্তীতে আর্গুমেন্টের জন্য একটা দিন ধার্য করে, তারপরে তার রায় 20 নম্বর আদেশ অনুযায়ী রায় দেয়, 21 নম্বর আদেশ অনুযায়ী বিধি প্রদান করে। এই যে একটা মোকদ্দমার বিভিন্ন স্টেজ, হঠাৎ করে আপনাকে এই কথাগুলো বলতে বললো বা লিখতে বললো, আপনাদের যদি জানা থাকে তাহলে সহজেই আমরা এটা লিখতে বা বলতে পারবো। কি কি হয়, কোথায় কোথায় কি কি হয়েছে অধিকাংশই জানা, কিন্তু একটু আমাদেরকে সাথে সাথে জেনে যেতে হবে যেন আমাদের কোনো আবার ভুল না যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিছু বাদ দিয়েছি, জাজমেন্টের কিছু বাদ দিয়েছি, আমার আদেশ আমরা পরবর্তীতে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আমরা পড়ব রায় পূর্বে কোর্ট, অর্থাৎ অ্যারেস্ট বিফোর জাজমেন্ট এবং অ্যাটাক বিফোর জাজমেন্ট। এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছরই হয়, দ্যাটস ওয়াই আমাদের এইটা একটু পড়তে হবে। ট্রেনিং ইস্যু অলরেডি শেষ করেছি, অ্যাডজার্নমেন্ট কিভাবে মুলতবি করছে আপনারা দেখছেন বা পড়া শেষ হয়ে গেছে। তাহলে আমাদের এখানে শুধু 21 নম্বর আদেশ, 21 নম্বর আদেশটা আমরা কিছু প্রশ্ন কিছু প্রশ্ন করবো। 21 নম্বর আদেশটা অনেক বড় আদেশ, দ্যাটস ওয়াই আমরা আপাতত পড়ছি না, কিছু যুক্ত করে দেখে আমরা পড়ার চেষ্টা করব। আমরা স্থানীয় তদন্ত করেছি, অর্থাৎ কমিশন করেছি। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যারেস্ট এবং অ্যাটাক বিফোর জাজমেন্ট। রায়ের পূর্বেই কাউকে গ্রেফতার করা বা রায়ের পূর্বে কারো সম্পত্তি আটক করার বিধান কি রয়েছে। এখান থেকে বিজিএসসি বলেন, এখান থেকে অ্যাডভোকেসি পরীক্ষা বলেন, বিভিন্ন সময় এখান থেকে প্রশ্ন করে। যেমন আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এসেছে কোন কোন ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে কোর্ট রায়ের পূর্বে কোর্টের আদেশ দিতে পারে উল্লেখ করুন, অথবা কোন কোন বিষয় বিবেচনা করে কোর্ট রায়ের পূর্বে কোনো ব্যক্তিকে গ্রেফতারের আদেশ দিতে পারে আলোচনা করুন।
বা আপনাকে বলতে পারে যে কোন কোন সম্পত্তি প্রয়োগযোগ্য নহে। আদালত কোন কোন স্থাবর সম্পত্তি প্রয়োগের আদেশ দিতে পারেন না, একই কথা সবগুলো বা রায় পূর্বে প্রয়োগ প্রয়োগের ফলাফল কি আলোচনা করুন। এই যে এই প্রশ্নগুলো থেকেই বারবার বিভিন্ন জায়গার প্রশ্ন হয়। বিভিন্ন সময় এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের কাছে আসে, তাই আমাদের এই বিষয়টাকে একেবারে বিস্তারিত জানতে হবে। আমরা জানি দেওয়ানি মামলা রায়ের আগেই কোনো সম্পত্তিটা প্রয়োগ করা যায়, এই যে 38 নম্বর আদেশ আমরা পড়বো, তাই না? রায়ের পূর্বে প্রয়োগ করা ফলাফলটা বা বিধানটা আমরা সরাসরি চলে যাব হচ্ছে 38 নম্বর আদেশে, ওখানেই ডিটেলস আমরা পেয়ে যাব 38 নম্বর আদেশে। এই 38 নম্বর আদেশে দুটা বিষয় আছে। 38 নম্বর আদেশের দুটা বিষয়, একটা হচ্ছে রায়ের পূর্বে গ্রেফতার, যেটাকে আমরা বলছি রায়ের পূর্বে অ্যারেস্ট, আর একটা হচ্ছে রায়ের পূর্বে এই দুটো জায়গায় দুটো ভাগে বিভক্ত করেছে। 1 থেকে 4 পর্যন্ত অ্যারেস্ট বিফোর জাজমেন্টের কথা বলা হয়েছে, আর 5 এবং 6 5 থেকে 6 এবং আরো কিছু আছে যেগুলোতে আপনি মূলত 6 এবং 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে আরো কিছু জায়গা আছে যেই জায়গাগুলো আমরা একটু দেখবো। যেমন 12 নম্বর বিধি আছে, কৃষি দ্রব্য রায় প্রয়োগ করা যায় না, স্মল কজের সম্পত্তি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কোনগুলো প্রয়োগ করা যায় না সেই সমস্ত প্রশ্ন একটা আছে। যাই হোক, আমাদের এই যে রায়ের পূর্বে প্রয়োগের ক্ষেত্রে 38 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে বলেছে বিবাদীকে হাজিরার জন্য আদালতে জামানত প্রদানের জন্য ডাকা যাবে। আপনি বিবাদী দেখা যাচ্ছে যে উনি কোর্টে আসবেন কিনা একটা ভয় থাকে যে উনি আসলে কি করেন, তো সেই জন্য বিবাদীকে কি করা যাবে, হাজিরার জন্য বা জামানত দাখিল করার জন্য বলতে বলা যেতে পারে। আমরা যদি বলি এই বিধিতে বলা হয়েছে যে যদি বিবাদী দেখা যাচ্ছে যে কোর্ট যদি মনে করেন বাদীকে বিলম্ব করার জন্য, আদালতে কোনো পরোয়ানা এড়িয়ে যাবার জন্য বা তার বিরুদ্ধে প্রদত্ত ডিগ্রি ব্যবহার বা বিলম্ব করার উদ্দেশ্যে কোথাও সে আত্মগোপন করতে চায়, ওই এলাকার সীমানার বাহিরে অতিক্রম করতে চায়, বা সম্পত্তির কোনো অংশ বা অংশ বিশেষ আদালতের এখতিয়ারের বাহিরে নিয়ে যেতে চায়, বাংলাদেশ ত্যাগ করতে চায়, এই অবস্থায় কোন ডিগ্রি প্রদত্ত হলে তার ব্যাপারে বাদী বাধাপ্রাপ্ত বা বিলম্ব হওয়ার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে বিবাদীকে গ্রেফতারের জন্য বা হাজিরার জন্য বা কেন জামানত দাখিল করা হবে না এই জন্য তাকে কারণ দর্শানো আগে নোটিশ দেওয়া হয়। যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারেন তাহলে তাকে অ্যারেস্টের বিধান রয়েছে। অর্থাৎ 4 নম্বর যে ক্ষেত্রে বিবাদী জামানত প্রদান বা নতুন জামানত দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে কার্যকরের ব্যবস্থাগুলো কি রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে তাকে প্রথমত দেখা যাচ্ছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন জারি করা হবে না, এজন্য কি করা হয়, তাকে নোটিশ দেওয়া হয়, কজ অফ মানে কারো শোকজ নোটিশ দেওয়া হয়, কেন তাকে গ্রেফতার করা হবে না এই জন্য তাকে নোটিশ দেওয়া হয়। এই যে সিকিউরিটি দেওয়ার কথা বলা হচ্ছে বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ, এছাড়াও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরেও বিবাদী পালাতক হবে না, এই জন্য তাকে সিকিউরিটি দেওয়ার কথা বলে যে আপনি একটা আদালতে সিকিউরিটি দেন, তার সম্পত্তির কিছু অংশ বলেন যে ঠিক আছে আমি পালাবো না, বা কাউকে জামিন না দেন, এরকম করেন। এই যে বিবাদী যদি জামানত প্রদান করতে বা নতুন জামানত দিতে ব্যর্থ হন তাহলে সেই ক্ষেত্রে 38 নম্বর আদেশের 4 নম্বর বিধিতে বলেছে যে আপনি যদি জামানত দিতে ব্যর্থ হন তাহলে
বিবাদীকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। কতটুকু পর্যন্ত আটক রাখা যাবে সেটাও নির্ধারণ করে দিয়েছে যে আপনি 50 টাকার বেশি হলে 6 মাস পর্যন্ত, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে, আর 50 টাকার কম করে 6 সপ্তাহ পর্যন্ত আটক রাখতে পারবেন, তার বেশি রাখতে পারবেন না। এই প্রশ্নটা আমাদের বিভিন্ন সময় আসে। তাহলে কেন আমরা কাউকে গ্রেপ্তারের জন্য কোর্ট গ্রেপ্তার করতে পারে? এফিডেভিট মিলে যদি কোর্টের কাছে আবেদন করেন বাদী, এবং বাদী যদি আদালতকে সন্তুষ্ট করেন যে নাম্বার ক বিবাদী বাদীকে বিলম্ব করতে চায়, আদালতে কোনো পরোয়ানা এড়াতে চায়, অথবা তার বিরুদ্ধে ডিগ্রি জারি ব্যাহত বা বিলম্ব করতে চায়। নাম্বার 2, সে বিদেশে পলায়ন করতে চায় বা পলায়ন করার উপক্রম রয়েছে, বা সম্পত্তিটাকে আদালতের যে স্থানীয় এখতিয়ার রয়েছে সেটা বাহিরে নিয়ে যেতে চায়। এই ক্ষেত্রে আদালতে যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হওয়ার জন্য পরোয়ানা দিতে পারে। তবে বিবাদী যদি বাদীর দাবি পরিশিষ্ট করার উপযুক্ত পরিমাণ টাকা প্রদান করে তবে তাকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ উনি যদি সন্তুষ্ট হয় যে আমি বাদী যে সম্পদ নিয়ে মামলা করেছে সেটা টাকা প্রয়োজন, তো আমি জমা পর্যন্ত রেখে যাব, আমি যেখানে ইচ্ছে সেখানে যাই, মামলা বিচার হোক, সেই ক্ষেত্রে কখনোই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে না। আর কতটুকু গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে সেই বিষয়ে 4 নম্বর বিধি কিন্তু কাছে। এখান থেকে যদি প্রশ্ন হয় কখন কিভাবে রায়ের পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে হয় এবং জামানত দাখিল বা নতুন জামানত দিতে ব্যর্থ হলে সেক্ষেত্রে কার্য পদ্ধতিটা কি, তাহলে আপনাকে এই দুটো বিধি থেকে প্রশ্ন করলে এই দুটো বিধি থেকে প্রশ্ন হয় যদি অ্যারেস্টের কথা বলে। আর রায়ের পূর্বে প্রয়োগ যদি কথা বলে, রায়ের পূর্বে প্রয়োগ এই কেসটাই বেশি আসে। দিওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে প্রয়োগের ব্যাপারে 38 নম্বর আদেশের 6 নম্বর বিধিতে অধীনে মানি সুটের ক্ষেত্রে আপনার ভবিষ্যতে ডিগ্রি কার্যকর করার জন্য সাধারণত মানি সুটের ক্ষেত্রে সম্পত্তি প্রয়োগের জন্য আবেদন করা হয়। অর্থাৎ আপনি দিওয়ানি মোকদ্দমায় যেটা রায়ের পূর্বে সম্পত্তি যদি আপনি আটক করতে চান, স্থাবর বা অস্থাবর সম্পত্তি, সেই ক্ষেত্রে পূর্বে বাদীর সম্পত্তি প্রয়োগ করার জন্য, বিবাদীর সম্পত্তি প্রয়োগ করার জন্য বাদী আবেদন করতে পারে। কি কি শর্ত পালন করতে হয়? এখানেও কিছু শর্ত পালন করতে হয়, একই কথা বলা আছে। এই শর্তগুলো পালন করলেই তবেই আপনি সম্পত্তিটা প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ওই একই কথা, আদালতের রায়ের পূর্বে সম্পত্তি প্রয়োগের আদেশ দিতে পারে যদি আদালত সন্তুষ্ট হন যে বিবাদী তার বিরুদ্ধে জারি হতে পারে, ডিগ্রি জারি হতে পারে বা ডিগ্রির বাধা দান করতে পারে। এরকম যদি হয়, সম্পত্তি কোনো অংশ হস্তান্তর করতে পারে বা হস্তান্তর করার উপক্রম গ্রহণ করেছে, তার সম্পত্তি যেটা কোনো অংশ আদালতের এখতিয়ারে বাহিনী নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে এই দুইটা কারণে আদালত কি করবেন, বিবাদীকে নির্ধারিত সময় নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে দাখিল করতে বলবেন। উক্ত সম্পত্তির মূল্য বা ডিগ্রি পরিশোধের উপযুক্ত আদালতের এখতিয়ারের কাছে ন্যস্ত করবেন যদি কোনো অংশ আদালতের এই সমস্ত উপরে যে আপনাকে সিকিউরিটি দাখিল করার জন্য বলা হয়েছে বা এইগুলো যদি আপনি না করেন তাহলে এটাও বলছে যে আপনাকে কারণ দর্শানোর জন্য একটা নোটিশ দেওয়া হবে। যদি ব্যর্থ হন তাহলে কি করবেন, আদালত প্রয়োগের আদেশ দিতে পারেন। অর্থাৎ 31 নম্বর আদেশের 6(1) বিধি বলা হয়েছে যেখানে বিবাদী নির্ধারিত সময়ের মধ্যে জামানত দাখিল করতে পারবেন না বা কারণ দর্শাতে ব্যর্থ হবেন, এই প্রশ্নটাও আসে, সেই জায়গায় সম্পত্তি প্রয়োগ করতে পারবে। অধিকাংশ কথাগুলো রায়ের পূর্বে আটক বা রায়ের পূর্বে প্রয়োগের কথাগুলো অধিকাংশই সব একই, এবং দেওয়ানি কার্যবিধিতে কোনো সম্পত্তি রায়ের পূর্বে প্রয়োগ বা রায়ের পূর্বে অ্যাটাচ করতে হলে অবশ্যই কারণ দর্শানো তাকে নোটিশ দিতে হবে। দুটো জায়গায় আপনি পাবেন। যদি কারণ দর্শানোর নোটিশ সে উনি জবাব সঠিকভাবে না দিতে পারে তবেই তাকে রায়ের পূর্বে প্রয়োগ বা রায়ের পূর্বে অ্যারেস্ট করতে পারবে। আর যদি উপযুক্ত জামিনদার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো বিধান নাই, আপনি
তাকে অ্যারেস্ট করার মতো কোনো বিধান নাই। আমাদের রায়ের পূর্বে প্রয়োগের থেকে আদালত যেই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেন, বারবার যে কথাই আমরা আসতেছি সেটা হচ্ছে বিবাদী তার সমস্ত সম্পত্তি বা সম্পত্তির অংশ বিশেষ যদি হস্তান্তর উপক্রম করেন বা সমস্ত সম্পত্তি বা তার অংশ বিশেষ আদালতের এখতিয়ারের সীমানার বাহিরে নিয়ে যান বা নিয়ে যেতে চান, বিবাদী তার বিরুদ্ধে ডিগ্রি হতে এমন কোন ডিগ্রি জারিকারককে বাধাগ্রস্ত বা বিলম্ব করতে চান, সেই ক্ষেত্রে আদালত প্রথমতই জামানত দাখিল করার নির্দেশ দিবেন, দ্বিতীয়ত কারণ দর্শানোর নোটিশ দিবেন। এই দুইটা কাজের মধ্যে যদি উনি ব্যর্থ হন তবেই সম্পত্তি জন্য এই হলো প্রসিডিউর। এখান থেকে প্রশ্ন বেশি আসে। এখন আর একটা প্রশ্ন আসে, যেই সমস্ত সম্পত্তি আপনি কি করতে পারবেন না, যেই সমস্ত সম্পত্তি আপনি প্রয়োগ করতে পারবেন না, কৃষি জাত দ্রব্য রায় করতে পারবেন না, বা স্মল কজেস আদালত স্থাবর সম্পত্তি প্রয়োগ করতে পারে না। আমাদের এই ধরনের একটা প্রশ্ন আসে বিভিন্ন সময় যে কোন কোন সম্পত্তি প্রয়োগ করতে পারবেন আর কোন কোন সম্পত্তি প্রয়োগ করতে পারবেন না, এই সমস্ত একটা লিস্ট বিভিন্ন সময় আসে। সেই ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি রায় পূর্বে প্রয়োগযোগ্য না, এই জায়গায় আপনি সরাসরি বলে দিবেন দেওয়ানি কার্যবিধি 38 নম্বর আদেশের 12 নম্বর বিধি অনুযায়ী কৃষকের দখলে কোনো কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে প্রয়োগ করার জন্য বাদী আবেদন করতে পারবেন না। এক কথায় কৃষকের দখলে থাকা কোনো কৃষি দ্রব্য রায়ের পূর্বে কিন্তু প্রয়োগের জন্য বাদী আবেদন করতে পারবেন না। একই সাথে 12 পরে 13 চলে আসবেন। 38 নম্বর আদেশের 13 বিধি অনুযায়ী স্মল কজেস কোড স্থাবর সম্পত্তি প্রয়োগ করার নির্দেশ কিন্তু দিতে পারেন না। এই দুইটা কথা আমাদের একটা জায়গায় অনেকগুলো সম্পত্তির ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এইগুলা পারে, এইগুলা পারে না। কিন্তু আমাদের 38 নম্বর আদেশের 12 নম্বর বিধি যদি বলেন, তাহলে আপনাকে এই সম্পত্তির লিস্ট দেওয়ার প্রয়োজন নাই। কোনগুলো আটক করতে পারে, কোনগুলো আটক করতে পারে না, এইগুলো আপনার লিস্ট দেওয়ার দরকার নেই। আপনি সরাসরি বলে দিবেন 12 নম্বর বিধি অনুযায়ী কৃষকের দখলে থাকা কোনো কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে প্রয়োগ করার জন্য বাদী আবেদন করতে পারবেন না। এতটুকু দিলেই আপনার জন্য উত্তর যথেষ্ট। সো এখান থেকে এইটুকু প্রশ্নই করে, এর বাইরে প্রশ্ন করে না। কিন্তু ছোট্ট প্রশ্ন প্রত্যেক বছরই আসে এখান থেকে প্রশ্ন, সবসময় প্রশ্ন করে রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে গ্রেফতার, প্রত্যেক বছরই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা, 39 নম্বর আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা সম্পর্কে, অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে যদি প্রশ্ন আসে, দেওয়ানি কার্যবিধি থেকেই প্রশ্ন আসবে। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে অস্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারে এত কিছু লেখা নাই। একই সাথে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে অস্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারে বলে দিয়েছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার সমস্ত কার্যক্রম দেওয়ানি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হবে। দ্যাটস ওয়াই আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্ন যদি হয়, তাহলে আপনাকে দেওয়ানি কার্যবিধি থেকে প্রশ্ন হবে। আমাদের যথেষ্ট পরিমাণ পড়া হয়ে গেছে, কারণ হলো আমাদের প্রশ্নের অ্যান্সার করবো এদের দুইটা, একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে প্রশ্ন করব, আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি থেকে অ্যান্সার করব। দ্যাটস ওয়াই আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে এবং ভালোভাবে অলরেডি পড়া হয়ে গেছে। আর দেওয়ানি কার্যবিধি থেকে অনেকগুলো পড়া হয়েছে। বিশেষ করে আমাদের সেকশন থেকে যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা, সেগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। বিশেষ করে 9 থেকে শুরু করে 24 পর্যন্ত এই সেকশনগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা, ওই যে আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার নিয়ে বিভিন্ন 15, 16, 17, 18 এবং মামলা স্থানান্তরের বিষয়গুলোকে 22, 23, 24 এই সেকশনগুলো খুবই ইম্পর্টেন্ট সেকশন। আর সেকশনের সাথে আরেক জায়গায় যদি প্রশ্ন করে 75 নম্বর সেকশনের সাথে 26 নম্বর আদেশ অর্থাৎ কমিশনের বিষয়টা নিয়ে প্রশ্ন হইতে পারে। 96 যদি প্রশ্ন করে, 96 সরাসরি প্রশ্ন না করে
96 এর সাথে 41 নম্বর আদেশ যেটা আমরা পড়েছি, একই সাথে 104 এর সাথে 43 নম্বর আদেশ নিয়ে প্রশ্ন হবে, প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে সবসময় করে আপিল আদালতের ক্ষমতা, 107 নম্বর সেকশন প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। রিভিশন খুবই ইম্পর্টেন্ট, একেবারে সবসময় মুখস্থ রাখবেন। রিভিশন 115, একই সাথে রিভিউ 114 নম্বর সেকশন 47 নম্বর আদেশ, এগুলো সব ঝরঝরা হয়ে যাওয়ার কথা। কখন, কিভাবে, কোথায়, কত দিনের মধ্যে রিভিশন দায়ের করবেন, একেবারে শেষ হয়ে যাওয়ার কথা। প্রথম শুরুই করেছিলাম আমরা মনে হয় এইগুলো দিয়ে। তো প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যাবেন, কিন্তু আপনি কতটুকু কিভাবে লিখবেন সেটা হলো ব্যাপার। ঠিক একই ভাবে বার কাউন্সিলে তিনি যেভাবে প্রশ্ন কমন পেয়েছিলেন, একই সাথে রিটার্ন প্রশ্নতেও হুবহু কমন পেয়ে যাবেন। কিন্তু অনেকেই মন খুলে লিখে আসতে পারবেন, অনেকেই লিখে আসতে পারবেন না। এই জন্যই আমি বলেছিলাম পদ্ধতি একটাই, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। প্রতিদিন আমি যা পড়া দিই প্রতিদিন লিখবেন, লিখে ভরে ফেলবেন। আমি সরাসরি গ্রুপে দিতে বলেছি, অনেকেই দেন অনেকেই দেন না। বিশেষ করে কয়েকজন রেগুলারলি দিচ্ছেন, আমি দেখছি। আবার কিন্তু দেনই না, আদৌ লিখছেন কিনা। বারবার বলছি, মূল মন্ত্র কিন্তু এই একটাই, আপনি যা পড়া দিচ্ছি সেটা, যা পড়ছি সেটা লিখবেন, এর বাইরে কোনো কিছু না। আহামারি কোনো কিছু না। বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় এমন লোক আমি একেবারে খুব ভালো করে চিনি, খুব বেশি মেধাবী। বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশনের পরীক্ষাগুলোতে খুব বেশি মেধাবী হওয়ার প্রয়োজন নাই। আমি একেবারে ভালো করে বলছি যে এখানে কোনো মেধাবী হওয়ার প্রয়োজনই নাই। আপনি শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যথেষ্ট, একেবারে যথেষ্ট। আমি কোনোভাবেই খেয়াল করতে পারি না যে কিভাবে ফেল যাওয়ার মতন জায়গা আছে, কোনোভাবেই আমার খেয়াল হয় না যে বার কাউন্সিলের মতন জায়গাতে আপনি ফেল করবেন। এটা আত্মবিশ্বাস আপনার নষ্ট হয় কিভাবে, মাঝে মাঝে আমার এইটা মনে হয়, কিভাবে আপনি ফেল করতে পারেন। ফেল কেন করবেন, এটা কোনো কথা হলো? তোমরা তোমরা সমানে পাস করে যাচ্ছে, তাদের চেয়ে আপনার কত স্মার্ট, কত ছেলে মেয়েকে চিনি ভাই। কোর্ট কাছারিতে গেলে লজ্জায় মুখটা হয়ে আসে, বানান ভুল, উচ্চারণ প্রাইম অফিসিয়াল রাইট উচ্চারণ করতে পারে না, তারা পাস করে বসে আছে আর আপনারা পাস করতে পারেন না। এটা কথা হলো? লজ্জাজনক বিষয় যদি পাস না করতে পারে, একেবারে খুবই খুবই, আপনি যা নিজেও যা দেখতে পারবেন যে কথাই বলতে পারে না। শুনি আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রথম প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনি পাওয়ার জন্য আবেদনকারীকে কি কি শর্ত পূরণ করতে হয়। আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন করতে হলে আপনাকে কি কি শর্ত পালন করতে হবে সেটা আলোচনা করুন। বা অস্থায়ী নিষেধাজ্ঞা যদি অমান্য করে, এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে বা শর্ত ভঙ্গ করলে প্রতিকার কি, আলোচনা করুন। বা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশের জন্য আবেদন করতে পারেন, অস্থায়ী নিষেধাজ্ঞা কার বিরুদ্ধে কখন কার্যকর হয়, আলোচনা করুন। এরকম বিভিন্ন প্রকারের প্রশ্ন আছে। দেওয়ানি মামলা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ কিছুদিন পর মামলার বাদী অনুপস্থিতির কারণে খারিজ হয়ে যায়, পরবর্তী মামলাটা একটা প্রশ্ন এসেছিল, পুনর্জীবিত করে উক্ত মামলা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ আছে কিনা যুক্তিসঙ্গত আলোচনা করে। বিভিন্ন প্রকারের প্রশ্ন এই অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়োগ করে। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্নের শেষ নাই, কিন্তু উত্তর বেশি নাই। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্নের শেষ নাই, কিন্তু উত্তর সীমাবদ্ধ। এত উত্তর নাই, সব প্রশ্নের উত্তর প্রায় সেম। কোন আইনের বিধান বলে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেওয়া হয়? দেওয়ানি মামলার কখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়? অস্থায়ী নিষেধাজ্ঞা কখন একটি মামলার মঞ্জুর করা যেতে পারে, আলোচনা করুন। সবগুলো প্রশ্নের উত্তর একই।
আমাদের সংজ্ঞাতে যদি বলি, আমাদের সংজ্ঞা বলেছে 53 স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 53 নম্বর সেকশনে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিয়েছে। সেখানে বলেছে যে এই অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটা নিষেধাজ্ঞা যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আদালত নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে থাকেন, অর্থাৎ বা আদালত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। অর্থাৎ মামলার যে কোনো পর্যায়ে আদালত একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়ে থাকেন বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা বলবৎ থাকে, তাকে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা বলি। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা যদিও স্পেসিফিক রিলিফ অ্যাক্টে দেওয়া হয়েছে, কিন্তু এটা দেওয়ানির কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা 39 নম্বর আদেশ দ্বারা অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়। এখানে কোনো সেকশন নাই, সেকশন হচ্ছে 53 নম্বর সেকশন স্পেসিফিক রিলিফ অ্যাক্টে। এই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর কখন করা হয় এই বিষয় নিয়ে আপনার 39 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে উল্লেখ আছে যে সকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। এখানে ক এবং খ দুইটা দফা উল্লেখ করেছে, মূল বইতে দিয়ে আপনি দেখেন। যেক্ষেত্রে মোকদ্দমার শপথ পত্র দ্বারা বা অন্য কোনো উপায়ে প্রমাণিত হয় যে কোনো মামলার বিরোধী কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো পক্ষ অপচয় করতে চায়, ক্ষতিগ্রস্ত করতে চায়, হস্তান্তর হওয়া বা ডিগ্রি জারিত অন্যায় ভাবে বিক্রি হওয়ার ঝুঁকি রয়েছে, কথাগুলো প্রায় সেম। তাহলে কি কোনো মোকদ্দমায় বিরোধী কোনো সম্পত্তির 1 নাম্বার অপচয় রোধ, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর হওয়ার সম্ভাবনা এবং ডিগ্রি জারি অন্যায় ভাবে বিক্রি হওয়ার ঝুঁকি থাকে। নাম্বার 2, বিবাদী তার পাওনাটাকে প্রতারিত করার জন্য সম্পত্তির কোনো অংশ হস্তান্তর করতে চায় বা আদালতের এখতিয়ারের বাহিরে নিয়ে যেতে চায়, অথবা মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার আগেই সম্পত্তিটাকে ধ্বংস করতে চায়। সেই ক্ষেত্রে কোনো সম্পত্তি নিষ্পত্তি না, কোনো মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, কোনো আদেশ না দেওয়া পর্যন্ত ওই সম্পত্তি অবচয়, ক্ষতি, হস্তান্তর, বিক্রয়, অপসারণ, সমর্পণ করতে স্থগিত বা বারণ করার যে আদেশ, সেটাকেই আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসতে পারি। স্পেসিফিকলি কয়েকটা শব্দ বলেছে, এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 1, মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তির অবচয় 1। নাম্বার 2, ক্ষতিগ্রস্তর কারণ। নাম্বার 3, হস্তান্তর। হস্তান্তরের মধ্যেই বিক্রয় আছে যদিও, তবু আবার দিয়ে দিয়েছে। হস্তান্তর, বিক্রয়, অপসারণ, অর্পণ, এইগুলোকে স্থগিত করার জন্য নির্দেশ দিতে পারে। এই কয়েকটা কারণ। তাহলে দেওয়ানি কার্যবিধিতে অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়? 39 নম্বর আদেশের 1 নম্বর বিধি অনুযায়ী যে কন্ডিশন গুলোর কথা বললাম, সেই কন্ডিশন গুলো ফুলফিল করলেই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। অর্থাৎ মোকদ্দমার কোনো পক্ষ যদি বিরোধী সম্পত্তি ধ্বংস, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর করার বা ডিগ্রি অন্যভাবে বিক্রির ঝুঁকি থাকে, অথবা বিবাদী পাওনা প্রতারিত করার উদ্দেশ্যে সম্পত্তি অপসারণ, হস্তান্তর করার ঝুঁকি প্রদর্শন বা ইচ্ছা প্রকাশ করে, তখনই সেক্ষেত্রে আদালত এই উপরের কাজগুলো রোধ করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকেন। এই হলো আপনাকে প্রশ্ন করবে অস্থায়ী নিষেধাজ্ঞা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়। শুনতে অনেক বড় প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা হয়, কিন্তু প্রশ্নের কথাবার্তা একেবারে সলিড, সহজ। কেউ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের জন্য আবেদন করতে পারে, এই প্রশ্নটা করে অনেক সময়। কে করবে তাহলে, বাদী নাকি বিবাদী? 39 নম্বর আদেশে যদি আপনারা দেখেন, যে কোনো পক্ষ 39 নম্বর আদেশের 1 এবং 2 যদি আপনারা দেখেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। সুতরাং মোকদ্দমায় বিরোধী সম্পত্তি, ওই আবার একই কথা, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর হওয়ার ঝুঁকি যদি থাকে, যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে।
এক্ষেত্রে বোঝা যায় যে বাদী বা বিবাদী উভয়ই অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। আপনাকে প্রশ্ন করলো কে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে, আপনার উত্তর হচ্ছে যে কোনো পক্ষ আবেদনের জন্য করতে পারে। আবার আপনাকে বলে দিতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞা কার বিরুদ্ধে এবং কখন কার্যকর হয়। ওই একই কথা ৩৯ নম্বর আদেশের ১ এবং ২ যদি বিধি আপনি দেখেন, বাদী পক্ষের কথা বলেছে, বিবাদী পক্ষের কথা বলেছে। একে বলেছে মোকদ্দমায় বিরোধী সম্পত্তি, এই জায়গায় কারোর কোনো পক্ষের কথা বলেন নাই। একে বলেছেন যে ক্ষেত্রে কোনো মোকদ্দমায় শপথপূর্ব দ্বারা অন্য কোনো উপায়ে প্রমাণিত হয়, কোনো পক্ষের নাম লিখিত লেখে নাই। কোনো মামলার বিরোধী সম্পত্তি, মামলার বিরোধী সম্পত্তি বাদীরও হইতে পারে, বিবাদীরও হইতে পারে, দুইজনের সম্পত্তি হইতে পারে, তাই না? অপচয়, ক্ষতিগ্রস্ত, হস্তান্তর হওয়া বা ডিগ্রিজারের অন্য উপায়ে বিক্রি করার ঝুঁকি রয়েছে, সেখানে বাদী বিবাদের কোনো কথা বলেন নাই। সুতরাং ১ নম্বর আদেশের ক বিধি দ্বারা কোনো কিছুই বোঝা যায় না। বোঝা যায় না স্যার, না স্যার। স্যার এখানে কোন পক্ষের কথা বলছে তো স্যার, এক বিধির কটাতে বলছে কোন মোকদ্দমার বিরোধী কোন সম্পত্তি মোকদ্দমার কোন পক্ষ। জি স্যার, হ্যাঁ, যে কোন পক্ষ বলতে বাদী বিবাদী, হ্যাঁ বাদী বিবাদী উভয় পক্ষের কথা বলছে। ওই কথাই আমি বলছি, কোন পক্ষের নাম উল্লেখ করেনি। আমি ওই কথা বলছি যে কোন পক্ষের নাম উল্লেখ করে নাই, মানে বাদী পক্ষের বলেন, বিবাদী পক্ষের বলেন, এরকম কোনো কিছু উল্লেখ করে নাই। করেছে কোন পক্ষ। কোন পক্ষ বলতে আমরা বাদীকেও বুঝি, বিবাদীকেও বুঝি, তাই না? জি স্যার, যে কোনো পক্ষ বলতে উভয় পক্ষ, বাদী বিবাদী দুইজনকে বোঝা গেল স্যার। তাহলে যারা যে কোনো পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন, অর্থাৎ বাদী অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে বিবাদী পক্ষ বিরুদ্ধে কার্যকর হবে। আবার বিবাদী পক্ষ যদি আবেদন করেন তাহলে কি হবে, বাদী পক্ষের বিরুদ্ধে এটা কার্যকর হবে। সেই ক্ষেত্রে বিধান কি, যদি অস্থায়ী নিষেধাজ্ঞা কখন কার্যকর হয়, অস্থায়ী নিষেধাজ্ঞা কত দিনের জন্য কার্যকর হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা একটা নির্দিষ্ট সময়, প্রথম কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, দ্বিতীয় কথা হচ্ছে যে কথা আমরা বললাম আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই দুটো কথা আমাদের উল্লেখ করতে হবে। কখন, যখন থেকে কার্যকর হবে, তখন থেকে কার্যকর হবে একটা নির্দিষ্ট সময়। আদালত যেদিন অর্ডার দিবেন, উনি যে অর্ডার দিবেন যে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো, 5 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো, উনি যে টাইম মেনশন করবেন, অথবা পরবর্তীতে কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। হাইকোর্টে যে রুলগুলো দেন বা অস্থায়ী নিষেধাজ্ঞা যদি এরকম কোনো নির্দেশনা দেন, অনেক সময় দেখা যায় যে 6 মাস 3 মাস পর্যন্ত দেন, পরবর্তীতে লিখে দেন টিল ডিসপোজাল অফ দ্য রুল, যতদিন পর্যন্ত এই মোকদ্দমার রুল নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত বহাল থাকবে। সুতরাং আমরা দুইটা শব্দ বলতে পারি, একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, নাম্বার 2 হচ্ছে আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, তাই না ভাইয়া? জি স্যার। এখন আমাদের প্রশ্ন হলো, যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই জায়গা থেকে প্রশ্ন করে, যদি এই যে ধারাবাহিক ভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেন, কোর্ট নিষেধাজ্ঞা দেওয়ার পরে কি হয়েছে, উনি ধারাবাহিক ভাবে আপনার কোনো কথাই শুনছেন না, সেই ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার কি? অস্থায়ী নিষেধাজ্ঞা যদি এরকম করেন, সেক্ষেত্রে যদি ধারাবাহিক ভাবে পুনর্বৃত্ত, যদি চুক্তি বা অন্য প্রকার ক্ষতির ক্ষেত্রে বিবাদী বিরত রাখার জন্য মোকদ্দমার শুরুতে বা কোনো সময় যদি অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং এই অস্থায়ী নিষেধাজ্ঞা যদি ভঙ্গ করা হয়, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করা হয় বা কোনো শর্ত ভঙ্গ করেন, তাহলে দোষী ব্যক্তিকে 6 মাস পর্যন্ত, অনধিক 6 মাস পর্যন্ত রিমান্ড কারাগারে আটক রাখা যাবে। এবং একই সাথে তার সম্পত্তি প্রকাশের নির্দেশ দিতে পারেন। তবে এই জায়গার কথা হচ্ছে তার সম্পত্তি প্রকাশ 1 বছর পর্যন্ত বলবৎ থাকবে, এর বেশি বলবৎ থাকবে না।
অর্থাৎ উক্ত সময় পরে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনি প্রকাদেশ বলবৎ থাকবে। 1 বছর অধিক সময় বলবৎ থাকে না। উক্ত সময়ের পরেও যদি অবাধ্য বা চুক্তির লঙ্ঘন অব্যাহত থাকে তাহলে সম্পত্তি নিলামে বিক্রি করা যাবে। এই হলো বিধান। এখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের পরে একই আদালত কি তার পরবর্তীতে পরিবর্তন রদ করতে পারে? বিধান কি আছে আলোচনা করব। এরকম একটা প্রশ্ন করে, সেটা 39 নাম্বার আদেশের 4 নাম্বার বিধান আলোচনা করা হয়েছে। বলছে যে নিষেধাজ্ঞায় যদি কোনো পক্ষ আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আদালত নিষেধাজ্ঞার আদেশটাকে মুক্ত পরিবর্তন রদ করতে পারবেন। উত্তর একেবারে সহজ, কিন্তু প্রশ্ন অনেক বড়। যে অস্থায়ী নিষেধাজ্ঞার পর একই আদালত, মানে উচ্চ আদালত নয়, একই আদালত কি পরবর্তীতে ওই অস্থায়ী নিষেধাজ্ঞাটাকে রদ পরিবর্তন করতে পারেন? যদি পারেন বিধান আলোচনা করুন। এক কথায় উত্তর 39 নম্বর আদেশের 4 নম্বর বিধিতে যদি পক্ষগণ সন্তুষ্ট করতে পারেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা এখন উঠায় নেওয়া যায় বা ভুলভাবে বুঝায়া করতে অস্থায়ী নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে যে কোনো ভাবে কোনো পক্ষ আবেদনের মাধ্যমে ওই অস্থায়ী নিষেধাজ্ঞা তাকে মুক্ত পরিবর্তন বা রদ করতে পারেন। তবে যদি এরকম কেউ করেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কোর্ট আবার পরিবর্তন করলেন, এই ধরনের আদেশ হচ্ছে আপিলযোগ্য। ওই 43 নম্বর আদেশের 25টা আদেশ আছে না, যে আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যায়, এটাও একটা আপিলযোগ্য আদেশ। এটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, একটা ইংলিশ একটা প্রশ্ন করে, ডাইরেক্ট একটা ইংলিশ একটা প্রশ্ন করে এখানে, মজার একটা প্রশ্ন। নো অর্ডার অফ an interim or temporary injunction without hearing the opposite party. এই প্রশ্নটা বাছাই করে। জাস্ট 2 মিনিট আমাকে সময় দিবেন একটু, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। আপনারা ভাই, আমিও শুনছিলাম, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমি শুনছিলাম। যাই হোক, উনি অনেক কথাই বলে ফেলেছেন। তাহলে আপনার কিন্তু প্রশ্নটা ওখান থেকে ডিরেক্ট ইংলিশ ওই শব্দটাকেই তুলে দেয় যে নো অর্ডার of an interim or temporary injunction without hearing the opposite party. অর্থাৎ অপর পক্ষের শুনানি ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। এই কথা আমাদের ব্যাখ্যা করি। এরকম একটা কথা বলে বলল যে এই বর্ণিত বিধানের আলোকে প্রস্তাবিত আপনি কিভাবে মূল্যায়ন করবেন, ব্যাখ্যা করুন। এই কথা আপনাকে বলে দিল। এই প্রশ্নটা 2020 সালে এসেছিল। নো অর্ডার or an interim temporary injunction without hearing of the parties. দেখেন, আমরা কোন মোকদ্দমায় কোন আদালত সরকারি আইনজীবীর উপরে বিজ্ঞপ্তি নোটিশ না দিয়ে তাকে শুনানি প্রদান না করে সরকারের বিরুদ্ধে একতরফা বা অন্তর্লিখিত বা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করার কোন সুযোগ নাই। যদি অনুরোধ নিষেধাজ্ঞা উন্নয়ন বা কর্মসূচি বা কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে অনিষ্ঠা বা হস্তক্ষেপ করার মতন সম্ভাবনা বা অন্যভাবে জনস্বার্থ অনিষ্ট হয়। যে কথা বললাম একেবারে সহজ কথা, সেটা হলো প্রথমতই 5-এ বলেছে, 5-এর পথে আপনি পাবেন, সেখানে বলেছে সরকার বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে এমন কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না যদি কোনো উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হয় বা জনস্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই ওই সরকারি আইনজীবীকে আপনি নোটিশ না দিয়ে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে
আপনি শুনানির সুযোগ না দিয়ে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। আবার দ্বিতীয় বলেছে যে কোনো বেসরকারি পক্ষ বা অন্য কোনো বেসরকারি পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত আনায়ন করলে দরখাস্ত এই নোটিশ ছাড়া মঞ্জুর করা হবে না, তবে দেরির কারণে নিষেধাজ্ঞা অনুগমনের উদ্দেশ্য ব্যাহত হলে সেক্ষেত্রে নোটিশ ছাড়াও অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। তবে সবসময় কোর্টের প্র্যাকটিস হচ্ছে সবসময় অপোজিট লয়ারকে সিল করে দেওয়া। উনি সিল করেন মানে লিখে দেখেন যে ঘোর আপত্তি সহ দরখাস্ত গ্রহণ করলাম, এরকম করে লিখে দেয়, অথবা ডাইরেক্ট একজন লিখে দেয় সিল দেখেছি, এরকম লিখে দেয়। তো যদি বেসরকারি পক্ষের অনুরোধে অপর কোনো পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদত্ত হয়, তাহলে অপর পক্ষ হাজির করে 7 দিনের মধ্যে শুনানি নিষ্পত্তি করতে হবে। স্পেসিফিকলি সময় দেওয়া হয়েছে। যদি এরকম হয় যে এই যে অনুরোধে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই ক্ষেত্রে যেই পক্ষের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেখা যায় যে নিষেধাজ্ঞা অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ নির্দেশ দিতে পারে। আমাদের এই ধরনের প্রশ্ন থেকে আমাদের শুধুমাত্র বলেছে যে আপনি এই যে শুনানি ছাড়া আপনি এইটা সম্ভব নাই বিধানের, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেক্ষেত্রে 5 নম্বরের ক যেটা সংযোজন, নোটিশ ছাড়া বা শুনানি ছাড়া সরকার উন্নয়ন কর্মসূচি বা জনস্বার্থের বিষয়ে যে কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগ পায়। এছাড়া বেসরকারি পক্ষকে নোটিশ দিতে হবে এবং 7 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়া তুচ্ছ কারণে অহেতুক হয়রানি করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু স্টেপ নিয়েছে গভর্নমেন্ট। যে কেউ আসলো, যে কেউ অর্ডার দিয়ে দিল, এরকম কিন্তু না, অবশ্যই অপর পক্ষের শুনানি সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে এক পক্ষ বলে গেল, অপর পক্ষ বলার সুযোগ পেল না। দীর্ঘ শত্রুতা এবং ন্যায় বিচার নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই অপর পক্ষকে সুযোগ দিতে হবে। এইভাবে প্রশ্নটা থাকলে আপনাকে আইনে যেটা বলা আছে সেটার পক্ষেই সবসময় কথা বলার চেষ্টা করবে। তো এই হলো আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে প্রশ্ন হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে আরেকটা প্রশ্ন হয়, গতকালকে পড়েছি এবং বলেওছি, স্থানীয় একটা পরিদর্শনের কথা বলা হয়। আমরা দুইটা শব্দ পড়েছিলাম, একটা হচ্ছে লোকাল ইন্সপেকশন আর একটা পড়েছিলাম লোকাল ইনভেস্টিগেশন। দুইটা দুই জিনিস, তাই না? এই ইন্সপেকশন শব্দটা আছে, ইনভেস্টিগেশন শব্দটা কোথায় পেয়েছিলাম? স্থানীয় তদন্ত কমিশনের ক্ষেত্রে 26-9 স্যার। জি, কমিশনের ক্ষেত্রে পেয়েছি। কমিশন কখন ইস্যু করবে, সেই ক্ষেত্রে স্থানীয় তদন্তের ক্ষেত্রে 26/9 আমরা পেয়েছিলাম। আর লোকাল ইন্সপেকশন আমরা পাইলাম হচ্ছে 39 নম্বর আদেশে 7 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোন পক্ষ আবেদন করলে আদালত বিবেচনায় উপযুক্ত শর্ত সাপেক্ষে মোকদ্দমার বিষয়বস্তুর পরিদর্শনের আদেশ দিতে পারে। অর্থাৎ পরিদর্শনের ব্যাপারে যখন কোনো সম্পত্তি নতুন করে আসলে কি অবস্থায় আছে, কখন কিভাবে হবে, লোকাল ইন্সপেকশনের জন্য সে নিজেও যেতে পারে বা কাউকে কমিশন নিয়োগের মাধ্যমে পরিদর্শন করে নিতে দিতে পারে। এই হলো আমাদের বিশেষ করে 5-এর ক অস্থায়ী নিষেধাজ্ঞা থেকে প্রশ্ন করে। 5-এর ক থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে পাবেন, সেটা অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে ফলাফল কি, অস্থায়ী নিষেধাজ্ঞা পালনের ক্ষেত্রে কি কি বিধান পালন করতে হয়, এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত আসে। এই হলো ছিল আমাদের অ্যাট্রাস বিফোর জাজমেন্ট, অ্যাবিউজ বিফোর জাজমেন্ট এবং অস্থায়ী নিষেধাজ্ঞা। কথাগুলো অনেক শোনা যায়, বাট আমাদের প্রশ্ন দেখবেন এক জায়গাতে 15-20 রকম প্রশ্ন দেওয়া আছে, কিন্তু উত্তর দেখবেন প্রায় সেম, অধিকাংশ সেম। বইয়ের বাইরে তো আর আপনার প্রশ্ন করতে পারবেন না, কথাটা ঘুরাইয়া দেয় শুধু এই, তাছাড়া কোনো কিছু না। কোন জায়গায় বলেছে নো অর্ডার of at interim or temporary injunction without hearing of opposite parties, কোন আইনে উল্লেখ আছে ব্যাখ্যা করুন। আবার আপনাকে বলল যে বিধানের আলোকে প্রস্তাবিত আপনাকে কিভাবে মূল্যায়ন করবেন সেটা ব্যাখ্যা করুন।
আবার আপনাকে বললো মন্তব্যটা ব্যাখ্যা করুন। প্রশ্ন একই, কথা একই, আপনি লাস্টে শুধু কথা লিখে দিবেন যে সব সময় কথাগুলো বেশি লিখবেন। ন্যায় বিচারের স্বার্থে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুইটা কথা। একটা হচ্ছে আইনের দীর্ঘ শত্রুতা, হয়রানি, মোকদ্দমায় হয়রানি, দীর্ঘ শত্রুতা লাঘব এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবসময় তিনটা কথা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এই তিনটা কথা সব জায়গায় প্রযোজ্য হয়, সব জায়গায় লাগাতে পারবেন। দ্যাটস ওয়াই আপনার মন্তব্য যদি করতে বলে আইনে যদি থাকে সেটা আপনি এই তিনটে শব্দ ব্যবহার করতে পারেন। আমাদের এই ছিল হচ্ছে আমাদের একটা প্রশ্ন পাওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ প্রশ্ন করা হয়েছে এবং এখান থেকে আমরা প্রশ্ন কমন পেয়ে যাব।